অপার রহস্যময়। বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্যও বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবেই এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়। ডর মানে ভয়। হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। প্রিয় শ্রোতা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরো একবার। আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। আমি আরজিকিউডিয়া এই মুহূর্তে আপনার সঙ্গে রয়েছি এবং ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডর অনেক বেশি পরিবর্তিত একটি ডর, কারণ ডরের রাত 12টার যে সেগমেন্ট সেটা সম্পূর্ণই রিসার্চেবল, একেবারেই অন্যরকম। যে পার্টটি আমরা বলি ট্যারট কার্ড স্পেশাল রাউন্ড, এবং এটার মেন্টর হচ্ছে রেজা ভাই। প্রিয় শ্রোতা, যদি আপনারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892 আমি আবারও বলছি 09613892 শুরুতেই আমরা আপনাদেরকে কিছু স্টোরির স্বাদ দিতে চাই। আশা করছি পুরো অনুষ্ঠানে পুরোটা সময় জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। আমরা কথা না বাড়িয়ে প্রথমেই সুমন এবং লোবানের অন দ্য স্পটে যাওয়ার কিছুটা সাউন্ড বাইট আপনাদেরকে শোনাচ্ছি, তারপর মূল গল্পে প্রবেশ করব। ডর মানে ভয়। রাত কিন্তু মোটামুটি ভালোই হয়েছে, তাই না? রাত ভালোই হয়েছে, কথা ঠিক আছে, গাড়ি ঘোড়া অনেক কম, কিন্তু তুমি কেন কাওলাতে দাঁড়ালা? শোনো, আচ্ছা, কাওলাতে দাঁড়ানোর একটা উদ্দেশ্য হচ্ছে কাওলাকে নিয়ে তো আমরা কিন্তু কাওলায়, তুমি ভুলে গেছো, কাওলায় কিন্তু আসছিলাম এর আগে। একটু টেনশন। আসলে আজকে হঠাৎ মনে হলো আমরা তো যাচ্ছি উত্তরায়, একটু যারা শুনছে তারা একটু কনফিউজ হয়ে যাবে। আমরা এই মুহূর্তে মানে কাওলায় আছি, গাড়ি একটু থামিয়ে আমরা শুধু এমনি দাঁড়াইছি, যদিও লোবান একটু বিরক্ত হচ্ছে, কিন্তু তারপরেও আমি চাইছি যে একটু থাকবো 10-15-20 মিনিট, দেখি যে এখানে আমরা কোনো কিছু এর পাই কিনা। অনেকেই তো অনেক কিছু বলে, এর আগেও আমরা এসে গেছি, তেমন কিছু একটা পাইনি, আরো একবার সুযোগ হয়েছে। তো আরো কিছুক্ষণ বসিল কেন? আচ্ছা তাহলে চলো ওদিকে। এখন চা পাবো না, এখন কোথাও যাওয়া যাবে না। কারওয়ান বাজার থেকে উত্তরা যাওয়ার পথে কাওলায় সামান্য বিরতি দিয়ে কিছুক্ষণ পরেই আমরা পৌঁছে যাই আমাদের আজকের গন্তব্য উত্তরার 3 নম্বর সেক্টরের সেই বাড়িটির কাছে। আমার মনে হয় কাওলায় আসলে লোবান দাঁড়ানোটা তখন একটু মানে লেট হয়ে গেছে ওইখানে, এবং আমি তারপরের থেকে দেখতেছি তুমি কিন্তু অনেক মুড অফ হয়ে গেছো। না, আমার আসলে আছে কিছু প্ল্যানিং ছিল, আমার সেই প্ল্যানিংটা আসলে হচ্ছে না, মানে কি করব। যাই হোক, চলো আরো কিছুটা হাঁটতে হবে, ওই যে এই রাস্তার মাথায় হচ্ছে সেই বাড়িটা, 5তলা বাড়ি, এবং 5তলা বাড়ির 5তলাতেই আমরা যাবো। আমরা তো গাড়ি নিয়েই আসতে পারতাম, তারপরে কি মানে না, এখানে গাড়ি নিয়ে আসার একটু ঝামেলা আছে, কারণ সবাই যাতে গাড়িটা বুঝে ফেলবে বা একটা অন্যরকম বাড়িটার মানে আগে থেকে এটা ইয়ে করা হয়েছে যে কোনো ধরনের কোনো কিছু করা যাবে না। এই কোথায় যাচ্ছে? এই দিক দিয়ে। ওকে চলো। ফাইনালি আমরা পৌঁছে গেছি উত্তরার 3 নম্বর সেক্টরের সেই বাসাটিতে। আসলে এই বাসাটিতে আজকে ডর ধারণের জন্য আমাদেরকে একটু বেশ বেগ পেতে হয়েছে। এখানে ডর ধারণ করার ব্যাপারে অনেক রেস্ট্রিকশন ছিল, অনেক নেগোসিয়েশনের পর আমরা আসলে অনুমতি পেয়েছি আজকে এই বাসাতে ডর ধারণ করার জন্য। এবং কেন এই নেগোসিয়েশন বা এত রেস্ট্রিকশন ছিল, এটা হয়তোবা এই এলাকায় যারা আছেন হয়তোবা অনেকে টের পেতেও পারেন যে কেন আমরা এটা এত রেস্ট্রিক্টেড বলছি।
তাদেরকে বুঝিয়ে আমরা কনভিন্স করেছি এবং তারা রাজি হয়েছে, আমাদেরকে বেশ কিছু শর্ত দিয়েছে। সেই শর্তের মধ্যে থেকেই আজকে আমরা ডট ধারণ করব। তো যাই হোক, আমরা মূল জার্নি শুরু করতে চাই, অর্থাৎ আর কথা বলতে চাই না। আমরা যে অতিথি আমাদের সাথে আজকে জার্নিতে যোগ দিয়েছে তার সাথে পরিচিত হব, তার ঘটনাগুলো শুনবো। এবং আজকেও একটু বলে রাখি, আজকেও একজন অতিথি যোগ দিয়েছে, আরো একজনের কথা ছিল যোগ দেওয়ার এবং আনফরচুনেটলি সে যোগ দিতে পারেনি। তো যাই হোক, চলেন যেই অতিথি এখন আমাদের সাথে আছে আমরা তার সাথে পরিচিত হই, তার ঘটনাগুলো শুনি। এরপর আমি যে অতিথি আজকে মিস করেছে, আসতে পারেনি, কেন আসতে পারেনি, বিস্তারিত আমি আপনাদের সাথে শেয়ার করব এবং সেই সাথে শেয়ার করব কেন আজকে এত রেস্ট্রিকশন থাকার পরেও উত্তরার এই বাড়িটিতে এসছে। একটু আপনার পরিচয়টা জেনেই শুরু করি আমরা, সবার জানার জন্য একটু জিজ্ঞেস করছি, আপনার নাম কি? আমার নাম হচ্ছে এমডি সোহাগ মির্জা। ওকে, সোহাগ ভাই কোথায় থাকেন আপনি? আমি এখন ঢাকা মিরপুরে থাকি। মিরপুরে থাকেন, জি। ওকে, তো সোহাগ ভাই আমরা বাড়াবো না, আমরা ঘটনার দিকেই চলে যেতে চাই। তো আপনি কোন ঘটনাটা দিয়ে শুরু করছেন? আমি প্রথমে ঘটনা শুরু করতেছি আমার গ্রামের বাড়ির ঘটনাটা। ঘটনাটা হচ্ছে 2008 সালের। আমার গ্রামের বাড়িটা হচ্ছে সিরাজগঞ্জ, রেল লাইনের পাশে আমাদের বাড়ি। তো আমাদের বাড়ির সামনে যে রেল লাইনটা, ওখানে পশ্চিম পাশে একটা ব্রিজ আছে, ওইখানে মানুষ কেটে যাওয়ার একটা, মানে মানুষ কেটে যাওয়া বলতে ওখানে প্রায় মানুষ কেটে যায় রাত্রেবেলা, যেমন কেউ সুইসাইড করে, কেউ মানে আত্মহত্যা করে এরকম। আবার অনেকে দেখা যায় কি রাত্রেবেলা হাত পা বেঁধে যে কোনো কারণে, হয়তো তার সাথে কোনো শত্রুতা আছে। আচ্ছা আচ্ছা, মানে খুন বলতে পারি আমরা। হ্যাঁ, যে আপনি বলতে চাচ্ছেন ট্রেন লাইনের মাঝে মানে বেঁধে রাখে, পরে ট্রেন গেলে, যেটা আমরা সিনেমাতে অনেক সময় দেখি। জি জি। আচ্ছা, তো যাই হোক, ওটা যে কোনো হয়তো শত্রুতার মাঝে ওকে ট্রেন লাইনের মাঝে মানে রশিদে বেঁধে রাখা হয়, রাত্রে ট্রেনে কেটে যায়। তো আমরা সকালে গ্রামের মানুষ যখন ওখানে চলাফেরা করতে হয়, সকালে উঠলে ওখান থেকে যেতে হয় সবার। তো এখানে দেখতে পাই যে এরকম অবস্থা, যে রশিদে বেঁধে রাখা হয়েছে, ট্রেনে কেটে গেছে, মানে বডিটা মাঝখানে আলাদা হয়ে গেছে একদম, কিন্তু হাত পা গলায় এরকম রশিদে বাঁধা আছে। যে ট্রেনের যে চাকাটা যায় ট্রেন ওই সাইড দিয়ে আলাদা হয়ে গেছে, আলাদা হয়ে গেছে, কিন্তু বোঝা যাচ্ছে যে হাতটা বেঁধে রাখা হয়েছে। হাতটা যে বেঁধে রাখছে এটা রশি এখনো আছে, ওটা মানে খোলার মতো সাহস কারোর হচ্ছে না, কারণ এরকম অবস্থা দেখে কেউ কখনো সামনে যাবে না খোলার জন্য। এরকম দেখা, তার মানে আপনাদের ওই ট্রেন লাইনটা এই ধরনের খুন খারাপি বা আত্মহত্যা ওই ট্রেন লাইনের ঘটে থাকে, ওইখানে ঘটে থাকে বলতে মাঝে মাঝে এরকম হয়, এরকম হয়। তো ওখানে দিনেও কেউ একা চলতে ভয় পায় ওইখানটা, মানে এমন একটা অবস্থা হয়ে গেছে। ওই জায়গাটা মনে খুব নীরব। হ্যাঁ, নীরব জায়গা। রাত্রেবেলা তো ওখান থেকে কেউ চলাফেরা করেই না। হয়তো অন্য এলাকার কেউ যদি না জানে যারা, তারা হয়তো রাত্রেবেলা যায়, কিন্তু সে যে কোনো ভাবে একটা ভয়ের সম্মুখে হয়ে যায়। আচ্ছা আচ্ছা। তো ওখানে এরকম ঘটনা ঘটার পরে তা পহেলা বৈশাখ চলে আসে, পাশের গ্রামে কনসার্ট হয়। আমরা 3টা বন্ধু মিলে রাত্রে 8টা বাজে আমরা বাসা থেকে খাওয়া দাওয়া করে বের হয়ে যাই। গ্রামে তো খাওয়া দাওয়া 8টা বাজে 7টা বাজে ক্লোজ হয়ে যায়। তা আমরা 8টা বাজে 3টা বন্ধু মিলে খাওয়া দাওয়া শেষে বের হই। আমাদের গ্রাম থেকে ওই গ্রামটা হচ্ছে 5 থেকে 6 কিলো দূরে হবে। তো অনুষ্ঠান শেষ করে ওখান থেকে রওনা হই 12:30টার দিকে। আস্তে আস্তে 1টা কি 1:30টা বেজে যাবে এরকম। তো ওখান থেকে আসার সময় তো ওই যেখানে মানে দুর্ঘটনা হয়ে যায় ট্রেনের রাস্তার উপর দিয়ে আসতে হবে, ওইখান দিয়ে আসতে হবে। তো ওখানে আমরা 3 জনই ওখানে মানে কাছাকাছি এসে ভয় পাচ্ছিলাম। এমনও ঘটনা আছে যে ওখান দিয়ে একটা মানুষ সিঙ্গেল হোক আর ডাবল হোক, ওখান দিয়ে হেঁটে গেলে পরে রাত্রে দেখা যাচ্ছে কি পানি পর্যন্ত চাওয়া হয়েছে তাদের কাছে। হ্যাঁ, যার কারণে ওখানে মানে স্বাভাবিক মানুষ একা হেঁটে যেতে পারে না। যে আমরা 3 জন আছি, 3 জনই আমাদের তেমন একটা সাহস হচ্ছে না আর কি। আমরা চিন্তা করলাম তাহলে আমরা এইখান দিয়ে না যেয়ে ঘুরে ধানের জমির ভিতর দিয়ে যাচ্ছিলাম। তো আমার হাতে লাইট নেই, আমার 2টা ফ্রেন্ডের হাতে লাইট আছে। তো আমি হচ্ছে মাঝখানে, আর আমার 2টা ফ্রেন্ড, একজন হচ্ছে সামনে একজন পিছনে, কারণ ওদের 2জনের হাতে লাইট আছে, আমি মাঝখানে। ওখান দিয়ে ঘুরে আসছি, আসার পরে আমাদের বাসায় ঢুকছে, মানে বাসায় ঢোকার সময় আমার হাতের ডাইন পাশে যে একটা জঙ্গল আছে সেটাতে আওয়াজ পাচ্ছি। তারপর আমি ততটা কিছু মনে করিনি, আমি বাসায় চলে গেছি। যে আম্মুকে অনেক ডাকতেছি, কিন্তু আম্মু গেট খুলতেছে না, কেন জানি না আম্মু গেট খোলে না। তো ডাকতে না আওয়াজটা কেমন বেশি মানে বেশি মনে হচ্ছে। তো আমি পিছন দিক তাকাই। বেশি মনে হচ্ছে কিসের আওয়াজ? ওই জঙ্গলের থেকে যেমন আওয়াজ। আচ্ছা, আপনাদের বাসার পাশেই যে জঙ্গল আছে ওখান থেকে আপনি কোনো একটা সাউন্ড শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ওখানে একটা সাউন্ড শুনতে পাচ্ছি। তো আম্মু কিরকম সাউন্ড? যেমন ঘন জঙ্গল ভিতরে হেঁটে গেলে যেমন ঢাল ভেঙে গেলে যেরকম শব্দ হয়,
শব্দ শুনে মনে হচ্ছে কোনো মানুষ মনে হয় জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে জঙ্গলের যাচ্ছে। ভিতর দিয়ে হেঁটে যাচ্ছে। তো আমার কাছে লাইট নেই দেখে আমি ওদিকে লাইট ধরতেও পারিনি, বাট দেখতেও পারিনি। তা আমি কিছু মনে না করে আম্মুকে ডাকতেছি, অনেক গেট লক করতেছি, আম্মু গেট খুলে না। তো হঠাৎ করে মনে হলো যে আওয়াজটা বেশি হচ্ছে এবং কি আমার কাছাকাছি চলে আসছে। তো ওখানে আমি পিছন দিক তাকাই যেটা দেখি সেটা হচ্ছে মানুষের মতোই ছায়া, কিন্তু মানুষ যতটুক তার চেয়ে ছায়াটা অনেক লম্বা। Okay. তেমন কিছু দেখা যায়নি, কিন্তু একটা আলো দেখা গেছে, যেরকম একটা ভয়ঙ্কর চেহারা মতো এরকম ফেস, কিন্তু আলোটা হচ্ছে লাল। কিসের মধ্যে লাল আলো দেখতে পেয়েছেন? ওনার- ওই ছায়াটার হ্যাঁ, মধ্যে? ছায়াটার মধ্যে কোন জায়গায়? যেমন ফেস যত মানে যে জায়গায় থাকে আর কি। যেখানে মুখমণ্ডল বা ফেস থাকার ওইখানে একটা লাল আলো দেখতে হ্যাঁ, পেয়েছেন? ওইখানে দেখার পরে আমি মানে ভয়টা বেশি পাই যে আমার মনে হয় বাড়িতে উঠে আসতেছে আর কি জঙ্গল থেকে। ওর সামনে দিয়ে আসা ছাড়া আর কোনো রাস্তা নেই, ওর সামনে দিয়ে যেতে হবে। তারপর আমি মানে ভয় পাচ্ছি অনেক। তারপর ওর সামনে দিয়ে দৌড়ে এসে আমার ফ্রেন্ডের কাছে আসছে, আসার পরে ওই যে ফ্রেন্ডরা আপনাকে হ্যাঁ, হ্যাঁ। মানে ওই রাস্তায় এগিয়ে দিয়ে যাচ্ছে? এগিয়ে দিয়ে যাচ্ছে, ওর কাছে গেছি। তো মানে ওই বাড়িতে আগে থেকে আমি ঢুকতে ভয় পাই দেখে আমি ওদেরকে দাঁড় করে রাখছি, আমি রুমের ভিতরে না যাওয়া পর্যন্ত তোরা যাবি না। আচ্ছা। ওদের কাছে এসে বললাম লাইটটা এদিকে ধর, দেখ মনে হয় কি জন্য সমস্যা আছে। তোরা লাইট ধরছে, লাইট ধরার পরে দেখে না কিছু নাই, কিন্তু ঘন জঙ্গলের ভিতর দিয়ে মানুষ হেঁটে আসতে যেরকম একটা রাস্তা হয়ে যায়, ঠিক সেরকম একটা রাস্তা, যেখানে দাঁড়াইছিল একটা মানুষের পায়ের আঙ্গুল কয়টা, 5টা, আর ওইখানে আঙ্গুলের ছাপ আছে হচ্ছে 2 পায়ের 6টা আঙ্গুলের ছাপ, মানে এক পায়ে হচ্ছে 3টা করে আঙ্গুল। আচ্ছা। 2টা ছাপ আছে, আর মানুষ চলাচলের যেরকম রাস্তা এরকম বুঝে হয়ে যায়। মানে এরকম হয় যে অনেক ঘন জঙ্গলে দিয়ে যদি কেউ হেঁটে যায় রাস্তার মতো ডালপালা ভেঙে হ্যাঁ, ঘাস টাসে পাড়া পরে একটা বোঝা যায় যে এখান দিয়ে কিছু একটা আসা যাওয়া হ্যাঁ, করা হয়েছে। এরকম রাস্তা হয়ে গেছে। Okay. তারপরে ওরা আমাকে সাথে করে নিয়ে গেল, নিয়ে যা আম্মুকে ডাক দিয়ে দিল, আম্মু গেট খুললো। পরে আমি রাত্রে আর কিছু বলিনি, ওইভাবে ঘুমিয়ে গেছি। হুম। ঠিক আধা ঘন্টা ঘুমাইছি, আর এটা হচ্ছে আমার পেশাবের চাপ আসে, মানে আমি গ্রামে একা- তো বাইরেই থাকে বাথরুম। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। তো একা বের হতে ভয় পাচ্ছি বলে আম্মুকে বলছি যে আম্মু আমার সাথে একটু বের হোক। হুম। আম্মু তো মানে একটু বুঝতে পারছি যে আমি কখনো ডাক দিইনি, আজকে কেন ডাক দিলাম। তারপর কিছু জিজ্ঞেস করিনি, রাত্রেবেলা সাথে বের হয়েছে। আমি ওয়াশরুমের ভিতরে না যেয়ে আমি বাইরেই বসি আর কি, বাম হাতে লাইট থাকে। আমার আম্মু আমার পিছনে দাঁড়ানো, আচ্ছা। আমার যে বাথরুমের যে বেড়াটা ভেঙে কি আসতে বোঝা যাচ্ছে না, কিন্তু বেড়াটা ভেঙে এসে যে আমার হাত ধরলো, তখন বুঝতে পেলাম না কেউ একটা এসে আমার হাত ধরছে, লাইট সহ বাম হাত। ওকে, যেই হাতে লাইট ছিল ওই হাতেই চেপে ধরে লাইট সহ ধরছে, আর আমি যে লাইটটা অন করব সেটা সম্ভব হচ্ছে না। তো কিভাবে আমি হাতটা মানে জোরে ঝাঁকি দিয়ে হাত ছুটানোর পরে, তখন আপনার আম্মা মানে চিৎকার করেনি? তখন আপনার আম্মা কিছু দেখেনি? হ্যাঁ আম্মু দেখছে, মানে হাতটা ঝাঁকি দিয়ে যখন হাতটা ছাড়া, যখন লাইটটা আমি অন করে ওর ফেস থেকে ধরছি, এমন একটা মানে চেহারা, এত ভয়ঙ্কর চেহারা হয়ে গেছে, যেটা আমার আম্মু দেখেও ভয় পেয়ে আমাকে ওখানে রেখেই আম্মু রুমে চলে যায়। আমি ওইখানে সেন্সলেস হয়ে যাই। পরে নাকি অনেক চিল্লাপাল্লা করে গ্রামের অনেক লোকজন আসছে, আসার পরে দেখছে আমার এই অবস্থা। আমার তো এগুলো মনে নেই, পরে শুনছি যে আমার জ্ঞান নেই। আমাকে নিয়ে রাত্রি মাথায় পানি ঢেলে হাত পায়ে সরিষার তেল দিয়ে মালিশ করে, ওই রাত্রে আমার যে টাইমে ঘটনা ঘটে ঠিক পরের দিন সেই টাইমে আমার জ্ঞান ফিরে। প্রায় দীর্ঘ একটা সময় আপনি সেন্সলেস অবস্থায় হ্যাঁ, ছিলেন। যেমন রাত্রে 2:30 বাজে আমার ঘটনা হয়েছে, পরের দিন ওই দুপুর 2:30 বাজে আমার জ্ঞান ফিরছে। এরপরে যখন আপনার জ্ঞান ফিরেছে, জঙ্গলের ওই রাস্তাগুলো যে দেখেছিলেন যে কেউ আসা যাওয়া করেছে, একটা রাস্তার মতো হয়ে গেছে, না ওগুলো আর পাওয়া যায়নি, কিছুই ছিল না? কিছুই ছিল না। ওই রাত্রে যে আমি দেখছি এবং কি আমার 3টা ফ্রেন্ড দেখছে, মু দেখছে, এরপরের দিন আমরা 4 জনই দেখছি, আর দিনের বেলা আর কোনো ছাপটা পাওয়া যায়। আসলে আমি এটাই বলছি যে ইলিউশনও যদি বলি, বা মনের ভুল ধারণা বা ভয়ে ভুল দেখেছে, এটাও যদি বলি, একসাথে 2-3 জন মানুষ ভুল দেখেছে, এটা একটু মানে কেমন জানি লাগে। হয়তো বা আপনি একা দেখে থাকলেও আমি ধরে নিতাম যে আপনি অনেক ভয়ের মধ্যে ছিলেন, নিজের মনে মনে ভয় পেতে পেতে এই জিনিসগুলো কল্পনা করে নিয়েছেন। কিন্তু আপনার আম্মু দেখেছে এবং আপনার ফ্রেন্ডরাও দেখেছে, তাহলে বিষয়টা তো একটু অন্যরকম। আমার জ্ঞান ফেরার পরে আমি যখন সেগুলো পাইনি, তখন আমার আম্মুকেও বলছি আর আমার ফ্রেন্ড 2টাকেও বলছি যে আমার এইখানে যে রাত্রে আমরা যে ঘটনাটা দেখলাম তার কোনো চিহ্নই নেই। তো ওরা দেখে অবাক হয়ে যায় যে ওই ট্রেন লাইনের পাশেই তো হচ্ছে আপনার বাসা। হ্যাঁ, ট্রেন লাইনের পাশেই আমার বাসা। যেই ট্রেন লাইনের মধ্যে অনেকে সুইসাইডও করে এবং অনেককে খুনও করা হয়েছে, এবং এখান দিয়ে রাতের বেলা গেলেই মানুষজন কোনো না কোনো ভৌতিক বিষয় ফেস করে। হ্যাঁ, এবং আমার বাসার গেটের আগেও নাকি আমরা এখানে বাড়ি করার আগে নাকি ওইখানে একটা নাইট গার্ড বলা হয় যাকে, রেল লাইনে যখন ফেটে যায় ওটা পর মানে অনেক
সরকারের থেকে অনেক লোহার আর কি দেওয়া হয়েছে ওটা সারার জন্য। পাওয়ার দেওয়ার জন্য নাইটে একটা ঘাট রাখছিল, উনি নাকি ওই রাত্রে ট্রেনেই মারা যায়। বুঝতে পেরেছি যে ওই জায়গার মধ্যে মানে ওই ট্রেন লাইন মেরামত করার জন্য লোহা টোহা একসাথে জড়ো করা হয়েছে, আর পাহারার জন্য যেই লোককে রাখা হয়েছিল ওনাকেও মেরে ফেলা। হ্যাঁ, যেদিনকে বিকেলের দিকে ওনাকে ঠিক করে দেওয়া হয়েছে ওই রাত্রি আর কি। পরের দিন সকালে অবস্থায় পাওয়া যায় কিরকম অবস্থায়, মানে উনি ট্রেনে যেরকম কেটে গেল যেরকম অবস্থায় সেরকম ট্রেনের মাঝখানে ট্রেনে কেটে আছে, অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ, ট্রেনে কেটে পড়ে আছে আর কি। কিন্তু উনি কি ইচ্ছা করে মারা গেছে নাকি কোনো অ্যাক্সিডেন্ট নাকি কেউ মেরে রেখে দিছে এটা বোঝা যাচ্ছিল না। মানে একদম যে দুপুরে 2টা-2:30 হলে পরে যে একদম নীরব হয়ে যায় গ্রাম মানুষ, তখন ওইখান দিয়ে একা একা কেউ হেঁটে যেতে পারে না। আমি শুধু বলবো যারা এই মুহূর্তে ডর শুনছে একটু চিন্তা করে দেখেন যে যারা মানে ট্রেনে করে অনেক জায়গায় গিয়েছেন, ট্রেন লাইনে যাওয়ার সময় কিন্তু অনেক অনেক জায়গা থাকে খুবই নীরব, আশেপাশে কোনো ধরনের কোনো লোকালয় থাকে না, মাইলের পর মাইল রাস্তা একদম ফাঁকা থাকে। ওই জায়গা দিয়ে আপনি একা হেঁটে যাচ্ছেন, যেই জায়গাটাতে অনেক সুইসাইডের ঘটনা ঘটেছে। মানে একবার চিন্তা করে দেখেন যে আমি একবার সিরাজগঞ্জে আমি ট্রেনে যখন আমার যাওয়া হয়েছিল, আমি সিরাজগঞ্জের উপর দিয়ে গিয়েছিলাম ট্রেনে, তখন আমি কিছু কিছু জায়গায় এরকম দেখেছি যে মানে আশেপাশে কিছু ঘর আছে এবং চতুর্দিকে পানি আর পানি, মাঝে দিয়ে শুধু ট্রেন লাইন চলে গেছে এবং 2-4টা ঘর ছাড়া আর কিছুই নেই। এরকম আছে, এরকম অবস্থাও আছে। তো ওই জায়গাতে রাতের বেলা এমনিতেই আপনার ভয় লাগবে, আর তার উপর যদি এই ধরনের ঘটনা থেকে থাকে তাহলে তো কথাই নেই। যাই হোক, আমরা পরবর্তী ঘটনার দিকে যাই। পরবর্তী ঘটনা হচ্ছে আমাদের, এটা তো 2008-এর ঘটনা চলে গেল। আমরা 2011-তে ঢাকায় আসি ফ্যামিলি সহ। তখন তো আমি ঢাকায় এসে কোনো কাজ কাম করতাম না, তো সকালে ঘুম থেকে উঠতাম 10টা-11টার দিকে, আর রাত্রে ঘুমাইতাম হচ্ছে 2:30-3টা এরকম। হঠাৎ একদিন রাত্রে আমি গান শুনতেছি কানে হেডফোন দিয়ে সিঁড়ির উপরে বসে, রাত্র 2টা-2:30 এরকম। কোন এলাকায় এটা ঢাকার? এটা হচ্ছে ঢাকা মিরপুর 7 নম্বর। আচ্ছা, ওকে। বাসা নাম্বারটা বলতে চাচ্ছি না, আমরা আসলে সেটা আমরাও চাচ্ছি না সেটা প্রচার করতে, আমরা শুধু ঘটনাটা প্রচার করতে চাই। তো ওই বাসায় আমি রাত্রে ঠিক 2টা-2:30 হবে এই টাইমে গান শুনতেছি, আর মানে হঠাৎ দেখি সিঁড়ির উপরে যে বসে আছি, সিঁড়ির ফাঁকার একটা জায়গা আছে, চেয়ার নিয়ে ওখানে বসে আছি। তো হঠাৎ মনে হলো আমার বাসার সামনে যে রোডটা, এই রোডে মানে একটা পিচ্ছি যার মাথায় কোনো চুল নেই, শরীরে কোনো লোম নেই, দৌড়ে আমার বাসার গেটের সামনে আসলো। আসে গেটের সামনে 2টা আম গাছ আছে, ওখানে আসার পর আর দেখা যায়নি। তা আমি দৌড়ে সিঁড়ির উপরে যাই, দেখলাম যেটা কি দেখলাম, মানে আমি অবাক হয়ে গেছি। মানে আবার দেখার জন্য আপনি গেছেন? হ্যাঁ, দেখা গেল একটা পিচ্ছি, কিন্তু তার মাথা হচ্ছে 3টা। যা দেখি না গাছের নিচে 2টা বিড়াল আছে, ওনাকে রোডের এই মাথা ও মাথায় দেখা গেল না, জাস্ট 2টা বিড়াল দেখা গেছে। 2টা বিড়ালই সাদা, একটা গাছে উঠতেছে আর একটা গাছের নিচে আছে। সবচেয়ে বড় প্রশ্ন তো হওয়ার কথা, রাত 2টা-2:30টার সময় স্বাভাবিক বাচ্চাই বা আসবে কেন? হ্যাঁ, এত রাতে বাচ্চা কেন আসবে? যার কারণে এটা আমার আরো কনফিউজ লাগছিল, যার কারণে আমি আরো দৌড়ে নিচে গেছি। 2টা বিড়াল আছে, 2টাই সাদা টাইপের বিড়াল, একটা গাছে উঠতেছে আর একটা নিচে আছে। এটা দেখে আমি চিন্তা করলাম যে হয়তো বিড়াল এখানে আছে, এত রাত্রে থাকতেই পারে। তারপরে না, 2টা বিড়াল মানে যেটা গাছে উঠতে গিয়ে থেমে গেছে, থেমে আমার দিকে এমন ভাবে তাকানো আর নিচেরটাও তাকানো। এটা দেখে আমি চিন্তা করলাম যে ঠিক আছে, তাহলে আমি একটা ঢেল দিতে পারি। যেমন বাসা অনেক কাজ করছে, এটা ভাঙা চুরে এটা রেখে গেছে, তো একটা ইটা দিয়ে আমি ঢেল দিলাম। নিচে যে বিড়ালটা, ওটার সামনের বাম পায়ে লেগে যায়, লাগার পরে গাছ থেকে ওটা তো নিচে নামে, মানে 2টাই এমন ভাবে আমার দিকে মুভ করে যেটা ওইখান থেকে যদি লাফ দেয় নিচ থেকে আমার 2তলায় চলে আসবে। আমি যে 2তলা সিঁড়ির উপরে এখানে চলে আসবে। চোখ টোক তো বড় করছি, এটা দেখে মানে আমার শরীরটা ভার হয়ে গেছে, অনেক ভয় পাইছি। তারপরে আমি ওয়াশরুমে যাই, ওয়াশরুম থেকে এসে শুয়ে পড়ি। তখন রাত 2:30 বাজে। ওই রাত্রি নাকি আম্মুকে স্বপ্ন দেখানো হয়েছে যে তোর ছেলে তো এত রাত পর্যন্ত বসে থাকে, তোর ছেলেকে আর পাবি না। পরের দিনটা আম্মু আমাদের সাথে শেয়ার করে না, আমাকে খালি এটাই বলছে যে রাত্রিবেলা আর বাইরে যাবি না। ঠিক আছে, ওকে, বসে থাকবো না। কিন্তু প্রবলেমটা কি এটা আমি জিজ্ঞেস করলাম, আমাকে বললো না। তো বাসায় রুমের ভিতরে 10টা বাজে রুমের ভিতরে ঢুকলি, 11টা দিকে আমাদের মানে ঘুমানো হয়ে যায়, ঘুমায় পড়ছি আমরা। তো ওই দিনকে 11টা বাজে শুয়ে পড়ি, ঘুমে ধরে না, তো 1টার আগে ঘুমায় যাই। ওই দিনকার আগের দিনের ঘটনা ওই 2:30 বাজে ঘটলো, আর এর দিনকার ঘটনাটা সে 2:30 বাজে। আবার তার আগে বলি গ্রামের ঘটনাটা, সেটাও কিন্তু 2:30 বাজে। তো ওই দিনকার রাত্রে ঘুমাই যেতে আমার আবার ঘুমানো অভ্যাস হচ্ছে উপরে হয়ে ঘুমাই। আমি চিত হয়ে কাজ হয়ে ঘুমাইতে পারি না, উপরে হয়ে ঘুমাই জানালার পাশে। তো আমি ঘুমাই আছি, কিন্তু আমার মনে হলো কি যে না, জানালাতে একটা আগুনের মতো আসতেছে কিছু, মানে ঘুমাই আছি এরকম মনে হচ্ছে। আমি তো বলছি ঘুমাই আছি, আমি স্বপ্নে দেখতেছি এরকম। গরমের দিন জানালা খোলা, তো আগুনটা এসে আমার পিঠের উপরে পড়ে, পিঠের উপরে পড়ার পরে মানে সমস্ত পিঠে আগুন জ্বলতে থাকে। তো
তখন আমি ঘুম থেকে উঠে চিৎকার শুনে আম্মুরা সবাই উঠার পরে দেখে না আমার শরীরে সত্যি আগুন, মানে আমি ঝেড়ে ফেলেছি, তারপর কিছু একটা আছে ওটা আম্মুরা ঝেড়ে ফেলেছে, নেভাই দিছে। তারপরে দেখে রুমের ভিতরে মানে এত ধোঁয়া, যেরকম শীতের সময় কুয়াশা পড়লে যেরকম অন্ধকার হয়ে যায়, পুরো রুম ধোঁয়ায় ভরা। পরে উঠে আম্মুরা কোন রকম লাইট অন করার পরে দেখে যে না অনেক ধোঁয়া, কিছুই দেখা যাচ্ছে না। রুম থেকে বের করে দেখে লাইট জ্বালায় ভালো করে দেখে যে না আমার শরীরে যে আগুন লাগছে মানে একটা পশমও পুড়ে নেই। তো এটাই মানে সবচেয়ে মানে ঘরের এমন হতে পারে অন্য কোথাও কোনো জায়গায় আগুন লেগেছে এবং সেটা থেকে বা পরবর্তীতে হয়তো আগুনটা নিভে গেছে এমনিতেই এবং এত ধোঁয়ার তৈরি হয়েছে। ভালো করে খুঁজে দেখেছেন কোনো কিছু পুড়েছে কিনা? ঘরে কোথাও কোনো কিছু পড়ে নেই, ঘরে কোথাও আগুন লাগেনি, এটা জাস্ট আমার পিঠেই লাগছে। আচ্ছা, এটা পিঠে লাগছে। আমি ঘুম থেকে উঠে এটা আমিও ঝেড়ে ফালাইছি পিঠের থেকে, আম্মু আমার পিঠ থেকে এটা ঝেড়ে দিছে, কিন্তু হাতেও ছাগা লাগে নাকি একটা পশমও পুড়ে নেই। কিন্তু আপনার আম্মু এসেও কি আগুনের মতো রেখেছে আপনার পিঠে? হ্যাঁ আম্মুই তো, আমি মানে পিছন থেকে তো আমার সামনের হাত দিতে পিছন থেকে ততটা আমি ক্লিয়ার করতে পারতেছি না, তো আম্মু ওইটা হাত দিয়ে মানে ঝেড়ে ঝেড়ে কমাই দিছে, মানে এটা নিভাই দিছে। আচ্ছা, এইটাই মানে আম্মুরা সবাই অবাক হয়ে গেছে যে আগুন লাগলো পিঠে কিন্তু একটা পশমও পড়লো না। তো ওই রাত্রে মানে আরো পাশের রুমে সবাই উঠানোর পরে যারা রুমে আছে তারাই ধোঁয়া দেখছে। ধোঁয়াটা প্রায় 30 থেকে 35 মিনিটের মতো ছিল। তারপরে আমরা আবার ঘুমায় যাই। ঠিক পরের দিন রাত্রে 2:30 বাজে আবার একই রকম। আমি আর সেদিনকে রাত্রে আর বাইরে বসে যাই, মানে রাত্রে ঘটনা ঘটার পরে আমি বুঝতে পারছি যে আম্মু কেন যাইতে নিষেধ করছে, হয়তো আম্মু কিছু একটা বুঝতে পারছি। হ্যাঁ, পরের দিন 11টা বাজে আমার ফ্যামিলির সবার সাথে আমি ঘুমায় যাই। মনে হলো যে আমি আবারও উপরে শুয়ে আছি জানালার সাইডে, আমার হাত দুটা মানে আমি এমন ভাবে রাখছি, আমি আবার ঘুমানোর সময় যেদিকে হয় ঘুমাই, আমার রাতটা আবার সেদিকেই চলে যায়, লড়াচড়া করি না। আমি হাতটা এমন ভাবে রাখছি, 2 হাতে আমার বুকের নিচে এরকম দেওয়া, মানে আপনি উপর হয়ে বুকের নিচে হাত দিয়ে? হ্যাঁ, বুকের নিচে আপনার অভ্যাস? এটা আমার অভ্যাস, এভাবে ছাড়া আমি ঘুমাইতে পারি না, বাট ঘুমও হয় না আমার। মানে এটা স্বপ্নের ভিতরে আমি ফিল করতেছি যে আমার হাতটা মানে টান দিচ্ছে, টান দেওয়ার পরে বের করার পরে মানে 8-3 করলে যেরকম হাত লাফালাফি করে, তো আমার এটা এরকম না, মানে 8-3 ভাবে আমাকে হাতটা টেনে নিয়ে যাওয়া হচ্ছে। কোথায় টেনে নিয়ে যাওয়া হচ্ছে? জানালা দিয়ে আমার হাতটা বাইরে টেনে নিয়ে যাচ্ছে। আমি তো মনে করছি এটা স্বপ্নে দেখছি, স্বপ্নই হবে, কিন্তু হাতটা যখন টান পরে আমার বডিতে টান লাগছে তখনই আমার ঘুমটা ভেঙে যায়। ঘুমতে করে দেখি না আমার হাত মানে যে আঙ্গুলটা আছে 3টা আঙ্গুল, মাঝখানে 3টা আঙ্গুল শুধু জানালা বাইরে, আর বাকিটা আমার রুমের ভিতরেই। ওইটা দেখে আমার ওই পরের দিন রাত্রে আরেকটা একই টাইমে ওটা দেখে আমার ওই সময় ঘুম ভেঙে যায়। তা আমি আর কাউকে কিছু বলি না, ঘুমাই যাই। পরের দিন ওটা ফ্যামিলি সবাইকে শেয়ার করি। তো আমার আম্মু আবার এটা নিয়ে মানে বাড়িওয়ালার সাথে কিছু আলোচনা করে আসলে মানে বাসায় কোনো প্রবলেম আছে কিনা। আচ্ছা, ও বাড়িওয়ালা একটা কথা বলছে কি, ফার্স্ট টাইম একটা কথা বলছে, বাড়িওয়ালা যে জায়গাটা কিনছিল অনেক আগে, সেই জায়গাটা কিনছিল হচ্ছে মাত্র 60,000 টাকা দিয়ে। তো যে জায়গাটা কিনছে ওই জায়গাটা নাকি আগে শ্মশান ছিল, কিন্তু এই বাড়িওয়ালা জানতো না। কিন্তু বিল্ডিং কমপ্লিট হওয়ার পরে আরো যখন 2-1টা ঘটনা এরকম ঘটছে, তখন নাকি বাড়িওয়ালা যার কাছ থেকে জায়গাটা কিনছে যা জিজ্ঞেস করে যে আসলে জায়গাটাতে কোনো প্রবলেম ছিল কিনা, সে তখন বলছে আসলে মানে জায়গাটা শ্মশান ছিল আগে। ডর মানে ভয়। হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। 4 মিনিটের ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেল। আপনারা শুনছেন ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আমি আরজি কিবরিয়া আপনার সাথেই রয়েছি। আপনি চাইলে ডরে আসতে পারেন এবং আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892 প্রিয় শ্রোতা, 4 মিনিট পর আমরা আবারও ফিরব। ডর মানে ভয়। হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। 4 মিনিট পর আরো একবার স্বাগত। শুনছেন ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আমি আরজি কিবরিয়া উইথ মাই টিম সুমন, লোবান এবং রেজা ভাই ঠিক রাত 12টায় যোগ দেবেন। প্রিয় শ্রোতা, এই অনুষ্ঠানটি চলাকালীন সময়ে আপনি একটি নীরব জায়গায় বাস করুন এবং আপনার ঘরের মধ্যে অবস্থান হলে জানালাটা হালকা করে খোলা রাখুন, বাতিটি নিভিয়ে দিন, রেডিওর ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড নিশ্চিন্ত করুন। এরপর শুনতে থাকুন ডর। দেখুন সত্যি সত্যি ব্যাপারটি এটি কিনা যেটা আমরা বলি ডর মানে ভয়। ডর।
সে তখন বলছে আসলে মানে জায়গাটা শ্মশান ছিল আগে, মানে হিন্দুদের লাশ পোড়ানো হতো। তো ওই জায়গাটা এরকম কিনা তার মানে ওই বাড়িতে আরো কারোর সাথে হয়তো বা কোনো ধরনের কোনো ঘটনা ঘটে গেছে। এটা বাড়িওয়ালা বলছে, যে বলার পরে বলছে এটাই বলছে যে আমি তো দেখছি যে সোহাগ অনেক রাত পর্যন্ত এখানে বসে থেকে গান শুনে, আমি কখনো না করবো বলে করি নাই, যে কি বলে ওর ভালো লাগছে বসেছে, আমার কি। যে বাসায় নাকি এরকম সমস্যা যে যে রাত জেগে থাকে তার প্রতি নাকি যারা এই ঘটনা ঘটায় তাদের নাকি একটা জিত রাগ থাকে, যে এত রাত পর্যন্ত কেন জেগে থাকে। মানে তার মানে হচ্ছে যে, তো আমি জানি না সত্য মিথ্যা কতটুকু, আপনার ঘটনা শুনে যেটা মনে হচ্ছে যে এটা রেজা ভাই অনেক সময় বলে থাকে, অশুভ শক্তিগুলো গভীর রাতে বিশেষ করে 12টার পর থেকে অনেক মাত্রায় অ্যাক্টিভ হয়ে যায়, নেগেটিভ শক্তিগুলো যেগুলো থাকে। তো সেই আপনার 2টা 2:30টার দিকে ঘটনাগুলো, যেখানে মানে এই অশুভ জিনিসগুলো রাত 12টার পর থেকে অনেক অতিমাত্রায় প্রায় 3টা পর্যন্ত খুব বেশি, এই সময়টা অনেক বেশি শক্তিশালী থাকে এবং তাদের অনেক বেশি অ্যাক্টিভিটিস থাকে। তো ওই অ্যাক্টিভিটিসে যদি মানুষের উপস্থিতি তাদেরকে ডিস্টার্ব করে বা কোনো ঝামেলা তৈরি করে, তখনই তারা ওই মানুষটার প্রতি অনেক বেশি মাত্রায় খেপে যায় এবং তাকে অনেক ক্ষতি করার চেষ্টা করে। তো আপনার ক্ষেত্রেও হয়তোবা ওই ঘটনাটা ঘটে গিয়ে থাকতে পারে, আসলে আমরা জানি না যে আসলে প্রকৃত ঘটনাটা কি। তারপরে ঘটনা হচ্ছে এটা, যখন বাড়িওয়ালা বললো যে অনেক রাত্রে এখানে চলাফেরা বসে থাকলে পরে ওদের নাকি সমস্যা হয়, এখন আমার নিষেধ করছে। তো ঘটনা ওইখানে আমি আর তারপরে কখনো রাত্রে বসে থাকিনি। তারপরে ঘটনা বাড়িওয়ালা একদিন মানে রাত্রে ওয়াশরুমে যায়, ওনার সাথে কি ঘটনা ঘটছে এটার পরে উনি বলতে পারে নাই। তো এটাই পাওয়া গেছে যে বাড়িওয়ালা ওয়াশরুমের থেকে মানে সেন্সলেস অবস্থায় পাওয়া গেছে, গেট ভেঙে বের করা হয়েছে আর কি। এই গেট ভেঙে বের করা হয়েছে, পরে প্রায় ওই রাত্রে ঘটনা ঘটছে, পরের দিন সকালে বাড়িওয়ালার জ্ঞান ফিরে। বাড়িওয়ালা হুজুর টাইপের ছিল, তো জ্ঞান ফিরে ওনার যে ওয়াইফ, জ্ঞান ফেরার পরে ওনার ওয়াইফ কেউ চিনে না, ওনার যে 3টা মেয়ে একটা ছেলে, মানে কাউকে চিনতেছে না, ওনার স্মৃতিশক্তি নাই এরকম। এমনি তো চিন্তাইছে না, আর কথা বলে নেই 15 দিন, একটা কোনো কথা বলে নেই, একদম কোনো কথা বলে নেই, জাস্ট একা একাই হাঁটা চলাফেরা করছে। আচ্ছা, কাউকে চিনে নেই। কেউ যে ডাক দিবে তার সাথে যে ইশারায় হোক, যেভাবে কথা বলবে, কোনো কমিউনিকেটিভ করেনি, ওনার যা করা উনি নিজে নিজে করছে। আচ্ছা, কারোর কোনো সাহায্য নেয়নি, মানে কাউকে চিনতেই পারতেছে না, খাবার দাবার সব নিজে নিজে, হ্যাঁ সব নিজে করতেছে, মানে কাউকে চিনতে পারতেছে না। ওকে, তারপরে এরকম দেখে ওনার বউ তো পর্দায় থাকে, পাশের মানে বাড়িটা ওনার একটা পিচ্ছি মেয়ে আছে, ওনাকে দিয়ে মানে ওনার আম্মু বুঝাই দিয়েছে, দোতলা বাড়িটার ভিতরে উনি হচ্ছে মানে অনেক পুরনো আর সিনিয়র। তো ওনাকে নিয়ে যায়, ওনাকে একটা হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। তো হুজুর অনেক মানে ঝাড় ফুটু দিয়ে অনেক চেষ্টা করে এগুলো মানে অনেকে ভালো করেছে। এখন উনি স্বাভাবিক আছে, এখন স্বাভাবিক আছে। এখন কি রাতের বেলা এখনো জাগেন? ওই বাড়িতেই কি থাকেন? না, আমিও বাসা ছেড়ে অন্য বাসায় চলে গেছি। ওকে, সো বলতে পারছেন না এখন আসলে কি আছে ওই বাসাটার প্রতি? এখন কি আছে বলতে পারছি। ওকে, সোহাগ ভাই, আপনার কাছে যে ঘটনাগুলো শুনলাম, মানে প্রত্যেকটা ঘটনার সাথেই হচ্ছে আপনার নিজের যোগসূত্র রয়েছে এবং আপনি নিজে উপস্থিত ছিলেন, আপনার সাথেই ঘটেছে। এখন তো আর কোনো কিছু ঘটছে না? না, এখন কোনো কিছু ঘটছে না, ঘুম ওই আগের মতো ঘুম হচ্ছে না, এটাই। আচ্ছা, ওই একই টাইমে ঘুম হয়। এবং ওনার সাথে আমার এমনিতে অফ দ্য রেকর্ড কিছু কথা হয়েছে, আমি যারা শুনছে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে ওনার আরো কিছু ঘটনা আছে। মানে আজকে আমাদের হাতে সময় খুব বেশি নেই, সেই জন্য হয়তো আমরা অনেক কিছু রিভিল করতে পারছি না আজকে। দেখা যাক অন্য কোনো একটা জার্নিতে যদি কখনো আবার আমরা আপনাকে পাই, আপনার বাকি ঘটনাগুলো আমরা জানার চেষ্টা করব। তো সোহাগ ভাই, অনেক ধন্যবাদ আপনাকে যে আপনি আমাদের এই জার্নিতে এসেছেন, আমাদের সাথে যোগ দিয়েছেন এবং আপনার এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করেছেন। ধন্যবাদ। এতক্ষণ ধরে আমরা সোহাগ ভাইয়ের ঘটনাগুলো শুনলাম, তার এক্সপিরিয়েন্স গুলো শুনলাম। আই হোপ যে আপনাদের কাছে এই এক্সপিরিয়েন্স গুলো কিছুটা হলেও ভালো লেগেছে। আমরা সেটাই চেষ্টা করি যে এক্সপিরিয়েন্স গুলোই আপনাদের সামনে তুলে ধরা। এবার কোনটা কোন ভাবে আপনারা একসেপ্ট করবেন সেটা সম্পূর্ণই আপনাদের ব্যাপার। কিন্তু সুমন, আজকে আমি কিন্তু রয়ে গেছি, এক্সট্রাতে আমিও থেকে যাচ্ছি। আমি লোবান, তুমি যে বলছিলা ফারুকের ঘটনাটা নাকি তুমি জানতে পেরেছো, সেটা নাকি আমাদের আসলে লোবানের, আচ্ছা লোবান যাচ্ছি ওই ঘটনায়। লোবানের আসলে ওই ঘটনায় যাওয়ার আগে একটু লোবানের কথা বলি। আজকে লোবান সমস্ত কিছুর সাউন্ড তো খুব সুন্দরভাবে লোবান এটা সমস্ত কাজটা করে থাকে এবং খুব মনোযোগ দিয়ে আজকে ঘটনাগুলো শুনছিল এবং তার এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছিল কিছু কিছু ঘটনাতে সে ভয় পেয়েছে এবং এখনো ভোলেনি। আসলে না, ভয় পাইনি, এবং ফারুকের ঘটনাটাই শুনবো। ভয় পাওনি তুমি? আচ্ছা যাক, যাই হোক, এভাবে নিজের এটা ঢেকে রাখা ভালো, সেটাই ভালো। ফারুকের ঘটনা
আসলে শুনুন, ফারুকের তো আসার কথা ছিল, কিন্তু ফাইনালি শেষ পর্যন্ত আসতে পারলো না কেন ফারুক? আসলে লোবান, এটার ঘটনা হচ্ছে যে তুমি তো জানো, তোমার সাথে আমি একটু শেয়ার করেছি, এই ছেলেটা জব করে হচ্ছে একটা কার্গো জাহাজ আছে না, বালুর জাহাজ বলছিল, বালু বা পাথর এই ধরনের জিনিস আনা নেওয়া করা হয় নদী পথে। তো ওই ধরনের জাহাজগুলাতে কাজ করে ম্যাক্সিমাম সময় সে সিলেট, ছাতক, ওইসব সুনামগঞ্জ ওইসব এলাকায় যাতায়াত তার আছে। ফোন কলগুলো শুনতে শুনতে আমি একদিন পেলাম যে এইরকম একটা ছেলে একটা ঘটনা বলছে। আমার কাছে ঘটনাটা খুব ভালো লাগলো, আমি তাকে ফোন করেছি। তখনও সে ঢাকায় আসেনি, তারা ঢাকার পথে ছিল। তারপর কথা সমস্ত কিছু ফাইনাল হওয়ার পর তারা ঢাকায় নোঙর করেছিল, কয়েকদিন থাকার কথা ছিল। তো এরই মাঝে সে আমাদের সাথে এই জার্নিতে যোগ দেওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করেই তাদের নাকি কোনো একটা নতুন শিডিউলে অন্য কোথাও চলে যেতে হয়েছে। এবং লাস্ট তার সাথে আমি এই মুহূর্তে আমার নেটওয়ার্কেও নেই, কারণ সে প্রত্যন্ত বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। তো যাই হোক, যেখান থেকে ফারুক যদি এই ঘটনাটা শুনে থাকে, এটা আমি ফারুকের পক্ষ থেকে আমি ডরার লিসনারদের সাথে শেয়ার করতে চাই এই ঘটনাটা। এবং কি সাথে ফারুককেও আমরা ধন্যবাদ জানাই। ফারুক, আমরা মিস করব সত্যি যদি এই ঘটনাটা তোমার মুখ থেকেই আমরা শুনতাম, তাহলে খুবই খুশি হতাম। রাইট। তুমি তো ফারুকের ঘটনাটা জানো না সুমন, তাহলে আমরা শুনি ঘটনাটা। ওকে, ঘটনাটা শুরু করি। ফারুক আসলে যেই ছেলেটা লিখেছে তার বয়স প্রায় 24 কিংবা 25-এর মতো হবে। তার সাথে আমার ফোনে কথা হয়েছে, যদিও সরাসরি দেখা হয়নি। বাড়ি হচ্ছে কুড়িগ্রামের কোনো একটা গ্রামে। এবং এরপরের ডিটেইলস আমার সাথে ওভাবে কথা হয়নি, কিন্তু তার আমি ঘটনাটা শুনেছিলাম। তো ফারুক হচ্ছে একটা কার্গো বোট যেটা আছে, তারা কখনো বালু আনা নেওয়া করে, বিশেষ করে পাথর আনা নেওয়াটা করে, তাহলে অনেক দূরে যেতে হয়, দূরে সেই সুনামগঞ্জ, সিলেট, ছাতক ওইসব জায়গা, আরো কিছু নাম বলেছে, ওইসব জায়গা থেকে তারা কার্গোতে করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় পাথর সাপ্লাই করে থাকে। যেটা হয় কি, একবার লোড করা হলে তারপর আনলোড করতে অনেক দূর হলে অনেক দিন, মিনিমাম 2-3 দিন লাগে। এবং তারা 5-6 জন স্টাফ রয়েছে আর কি ওই বোটের মধ্যে। ফারুক প্রায় 2 বছর ধরে ওই বোটের মধ্যে চাকরি করে এবং প্রায় 5-6 জন স্টাফের সবাই তার সাথে ভালোভাবে পরিচিত আর কি। তো যেটা প্রবলেমটা হয়েছে, আজ থেকে 6 মাস আগে একটা দুর্ঘটনা ঘটে ওই বোটের মধ্যে, এবং ওই দুর্ঘটনার পর থেকেই পুরো স্টাফের মধ্যেই একটা ভীতি তৈরি হয়েছে ফারুকের সহ। দুর্ঘটনাটা কি ছিল? ফারুকের সাথে ঘটে নাকি? ফারুকের সাথে ঘটেনি, ওদের যে আরো স্টাফরা আছে সেই স্টাফদের মধ্য থেকে বোটের একজন স্টাফের সাথে ঘটেছে। ঘটনাটা হচ্ছে এরকম, আজ থেকে প্রায় 6 মাস আগে তারা এরকম সুনামগঞ্জ থেকে কোনো একটা পাথরের ট্রিপ নিয়ে যাচ্ছিল বাংলাদেশের কোনো একটা বেশ প্রত্যন্ত একটা গ্রামের দিকে, এবং অনেক দূরের রাস্তা। প্রায় তারা বলল যে 2-2.5 দিন হয়ে গেছে তারা বোট চালিয়ে যাচ্ছে। তো তাদের একজন স্টাফ প্রায় মাঝরাতের দিকে, 2টা-2.5টা এরকম হবে, মাঝরাতের দিকে ওরা সবাই ঘুমিয়ে আছে, সে উঠে বাইরের দিকে গেছে এবং হয়তো পেছনের দিকে গেছে আর কি, বোটের পেছন দিকে। ফারুক? না, সবাই ঘুমিয়ে আছে। একজন স্টাফ, তার নাম হচ্ছে বশির। বশির নামে একজন স্টাফ, সে 2টা-2.5টার দিকে ঘুম থেকে উঠে শিপের পেছন দিকে যায়, যেখানে ইঞ্জিন থাকে, মানে ইঞ্জিনের পর একদম শেষ দিকে আর কি। তো ওখানে সে যাওয়ার পরে হঠাৎ করেই তারা একটা মানে চিৎকারের শব্দ শুনতে পায়। ফারুকরা মানে বাকি স্টাফরা বশিরের চিৎকারের শব্দ শুনতে পায়। তো এই মুহূর্তে তারা সবাই মানে ঘুম থেকে লাফিয়ে উঠে। তারা প্রথমে ভেবেছিল ডাকাত ধরেছে, অনেক সময় তারা ডাকাতের দ্বারা ওনাকে আক্রান্ত হয়। তো সবাই লাফিয়ে উঠেছে। তারপরে যেটা টের পেল যে পানির মধ্যে কোনো কিছু একটা দাপাদাপির শব্দ হচ্ছে। তো তারপরে তারা তাড়াতাড়ি বোট থামিয়েছে এবং বোট ঘুরিয়ে তারপরে ওখানে গেছে, এবং যাওয়ার পর দেখে যে এটা পুরো পানি অনেকটা লাল হয়ে গেছে। লাইট টর্চ মেরে দেখেছে লাল রঙের মতো হয়ে গেছে অনেকটা, এবং সেখানে মানে বশির দাপড়াচ্ছে যে আরো একজন স্টাফ ছিল, সে পরে প্রোপেলারের আঘাতে, পাখার আঘাতে মানে অনেকটাই মানে খুব বাজে অবস্থা হয়ে গেছে, এবং তাকে কোন রকম বোটে তোলার পরপরই সে আসলে মারা যায়। তো তারপরেও তাকে মানে আশেপাশে হাসপাতাল ওভাবে ছিল না, তারপরও বেশ কয়েক ঘন্টা বোট চালিয়ে যাওয়ার পর তারা নাকি একটা এলাকায় একটা হাসপাতাল ছিল, সেখানে নিয়ে যায়। তখন এর মধ্যে মরেই গেছে বশির।
এর মধ্যে মারা যায় বশির। এরপরে যেটা হয় যে পুলিশ কেস হয়, পুলিশ ইনভেস্টিগেশন হয়, ওদেরকে কিছু জিজ্ঞাসাবাদ করা হয়। বোটটা প্রায় 10 দিনের মতো মানে থানার কাছে আটকানো থাকে আর কি, কোনো কাজ কিছুই ছিল, ইনকোয়ারি বা তদন্তের জন্য, সেই জন্য আটকানো ছিল। তো এরপরে যাই হোক, এই বিষয়টা মীমাংসা হওয়ার পর তারা আবার বোটটা ছাড়িয়ে আনে এবং তারা আবার যথারীতি কাজ শুরু করে। এবং ঝামেলাটা হয়েছে এরপর থেকেই নাকি ফারুকরা যেটা টের পায় যে বিভিন্ন সময় বিভিন্ন জন রাতের বেলা ঠিক 2টা, 2:30, 3টা এরকম সময়ে গভীর এই বোটের মধ্যে কাউকে চলাফেরা করতে দেখে। বিশেষ করে ওরা যখন ঘুমিয়ে থাকে ছাদের মধ্যে মনে হয় কেউ হাঁটছে, একদম বোটের সামনের দিকে কেউ মনে হয় বসে আছে, এবং সেটা অনেকটা দূর থেকে বশিরের মতোই, মানে পোশাক আশাকের ভাব দেখে মনে হয় যে বশির যে মারা গেছে তাকেই সন্দেহ করছে। এবং সবচেয়ে তাদের সন্দেহের জায়গা হচ্ছে ওই জায়গায় বশির যে মারা গেছে, যে স্টাফটা, সে খুব পরিপাটি ছিল, সে গায়ে আতর মাখতো, এবং সেই আতরের ঘ্রাণটা তারা সবসময় পরিচিত ওই আতরের ঘ্রাণের সাথে। এবং এই রাত 2টা 3টার সময় ওরা এখনোই মাঝে মাঝে আতরের ঘ্রাণটা পায়। মানে এইটা একটা প্রশ্ন চলে আসতেছে যে যখন বশিরের মানে ছায়া দেখে বা অবয়ব দেখে ঠিক তখনই পায় নাকি নর্মালি পেতে? এরা হচ্ছে যখন ওই বশিরের দেখে, ছায়া বা অবয়ব দেখে, তখনও পায়। আবার কখনো কখনো এমনও হয় শুধু ঘ্রাণটা পাচ্ছে কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না। তো এরপরে যেটা হয়, ওরা খুব ভয়ে থাকে এবং মালিককে জানানো হয়। তারপর মালিক এটা ডকইয়ার্ডে দিয়ে খুব রিপেয়ার করে রং টং লাগিয়ে নতুন করে মিলাদ পরিয়ে তারপর আবার পানিতে নামিয়েছে। এবং যেটা দেখা গেছে যে এর পরেও নাকি তারা এই জিনিসগুলোর অস্তিত্ব টের পায়, কিন্তু আগের থেকে অনেক কম পায়। এই পর্যায়ে ঘটনাটা এরকম হয়েছে যে 2জন স্টাফ ভয়ে জব ছেড়ে দিয়েছে তাদের বোট থেকে, এবং বাকিরা এখনো আছে। এবং ফারুকের ভাষ্য মতে ফারুকও চিন্তা ভাবনা করছে খুব শীঘ্রই সে এই বোটটা ছেড়ে দিবে, কারণ সেও ভয় পাচ্ছে এই বিষয়টা, এবং সে খুব শীঘ্রই হয়তো নতুন কোনো বোটে চাকরি নিবে। তো আনফরচুনেটলি আসলে আজকে ফারুককে আমরা পাইনি। এই ঘটনাটা হয়তো ফারুক যদি নিজের মুখে বলতে পারতো হয়তো বা আরো খুবই ভালোভাবে সবার কাছে তুলে ধরতে পারতো। আমরা মূল ঘটনাটা বুঝতে পারলাম। আর যেহেতু ফারুক চাকরি ছেড়ে দেওয়ার জন্য চেষ্টা করতেছে, ব্যাপারটা আমাদের কাছে কতটুকু মানে অবশ্যই বিষয়টা গভীরতা তখনই আমরা বুঝতে পারবো। চাকরি ছেড়ে দিতে চায়। ওকে, যাই হোক, ফারুক যেখানেই থাকে, যদি শুনে থাকে ফারুক, আরো একবার অনেক অনেক থ্যাঙ্কস এই ঘটনাটা শেয়ার করার জন্য। যদিও আমাদের দুর্ভাগ্য যে আমরা তোমাকে পাইনি সরাসরি। ওকে লোবান, এবার হচ্ছে আমাদের এই প্রসঙ্গে আসি, এই বাড়ির ঘটনায়। রাইট। এই বাড়ির প্রসঙ্গে আসি। এই বাড়িটাতে আসার পেছনে একটা কারণ রয়েছে, সেই কারণটা একটু আপনাদের সাথে রিভিল করা উচিত। অনেকক্ষণ ধরে সবাই অপেক্ষা করছে কেন আজকে আমরা টিম এই বাড়িতে আসলাম। উত্তরা 3 নম্বর সেক্টরের এই বাড়িটি হচ্ছে 5 তলা একটা ভবন, এবং আমরা যেই ফ্লোরটাতে আছি এটা হচ্ছে টপ ফ্লোর, অর্থাৎ 4th ফ্লোরে আছে আর কি, 5 তলাতে। ঘটনা হচ্ছে যে যেই বাসাটাতে আছি আমরা, এই বাড়ির বাসিন্দারা প্রায় 6-7 মাস হলো তারা এই বাসায় উঠেছে, এবং এই বাসায় ওঠার পর থেকেই যেই সমস্যাটা ফেস করছে তারা, কেউ না কেউ অসুস্থ থাকছে তাদের মতে, এবং সেই অসুস্থতাটা খুব অন্য লেভেলের, যেটা হচ্ছে ডাক্তার দেখিয়ে কোনো কিছুই হচ্ছে না, মানে হঠাৎ অ্যাবনর্মাল হয়ে যাচ্ছে। ফ্যামিলি মেম্বারদের মধ্যে এই ধরনের পরিবর্তন দেখা দিচ্ছে। তো যখন ডাক্তার দেখিয়ে কোনো ধরনের কোনো কিছু কিনারা তারা পাচ্ছিল না, তো তারা বিভিন্ন হুজুরের সাথে শরণাপন্ন হয়, এবং একটা পর্যায়ে আরো কিছু ইনভেস্টিগেট তারা নিজে থেকে করে, এবং বিভিন্ন আশেপাশের মানুষের সাথে কথা বলে। এবং এরপরে যেটা তারা জানতে পেরেছে যে এই যেই বাসাটাতে তারা আছে বর্তমানে, এই বাসাটাতে আগে 2জন মাত্র মেম্বার ছিল, হাজবেন্ড ওয়াইফ ছিল, এবং তারা একটু অ্যাবনর্মাল টাইপের ছিল। তারা মানে খুব বেশি কারোর সাথে মিশতো না, মানে একটা মিস্টেরিয়াস হিসেবে আর কি ওরা ছিল। তো পরবর্তীতে একটা পর্যায়ে জানা যায় যে তারা নাকি এই বাসার মধ্যে বিভিন্ন ধরনের ব্ল্যাক ম্যাজিক ট্যাজিক এই ধরনের কিছু করার চেষ্টা করতো, এবং এগুলার ট্রাই করতো। এটা আসলে তাদেরকে দেখে বোঝার কোনো উপায় ছিল না, তার কারণ তারা খুবই নাকি শিক্ষিত এবং মানে আধুনিক রুচিশীল মানুষ বলতে যেটা বোঝায়, তাদের গেট আপ, তাদের চলাফেরা সমস্ত কিছুতে সেটাই ছিল। কেউ গুণাক্ষরেও টের পায়নি যে ওরা এই ধরনের কাজ করে। সামহাও কোনো না কোনো একভাবে এই বাসার কোনো
একটা কাজ করতে এসে, মানে মিস্ত্রি কাজ করতে এসে এই বিষয়টা আস্তে নজরে পড়ে এবং আস্তে আস্তে সোসাইটির সবাই জানে এবং একটা পর্যায়ে ওদেরকে এই বাসা থেকে মানে বাধ্য করা হয় চলে যাওয়ার জন্য। এবং ওরা চলে যাওয়ার পরে যেই ফ্যামিলিটা বর্তমানে আছে তারা আসে এবং তারা এই জিনিসটা সাফার করছে। এবং আমরা যেটার জন্য আজকে এই বাসাটা এসছি, আমরা আসলে এখানে দেখবো যে আসলেই কোনো ধরনের কোনো প্রবলেম আছে কিনা। যদি থেকে থাকে সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব এই বাসাটাকে কিওর করার জন্য। এবং এখন পর্যন্ত যেটা হয়েছে যে আমরা খুব বেশি একটা সিমটম পাইনি, তবে একজন ফ্যামিলি মেম্বারকে আমরা এসে আজও অসুস্থ অবস্থায় দেখেছি এবং খুব ভয়ানক রকমের অসুস্থ। একটা পর্যায়ে এমন হয়েছে পজেস্টের মতো সে হয়ে গেছে, লাইক মনে হয় যে আমাদেরকে দেখে মানে আমাদেরকে খেয়ে ফেলার মতো অবস্থা, এরকম হয়ে গেছে আমাদেরকে দেখে। জানি না কেন হয়েছে, তবে আমরা সেটা একটা ভিডিও নিতে চেয়েছিলাম, বাট মানে বুঝতেই পারছেন সেই ভিডিওটা নিতে গেলে হয়তো আজকে আমরা ডরটা ধারণ করতে পারতাম না, সেই জন্য আর ভিডিওটা নেওয়া হয়নি। তবে কিছু একটা অদ্ভুত আমরা ফিল করি, আমরা জানি না আসলে নেগেটিভ কোনো কিছু আছে কিনা, তবে আমাদের ফিল হচ্ছে সামথিং কিছু একটা আছে হয়তো বা এখানে। এই বাসার দেয়ালগুলোর মধ্যে এখনো কিছু কিছু চিহ্ন আছে যে ব্ল্যাক ম্যাজিকের চিহ্নগুলোর সাথে মিলে যায়। যদিও তারা রং করে এগুলো ঢেকে দেওয়ার চেষ্টা করেছিল, এগুলো নাকি আবার আস্তে আস্তে মানে ওই জায়গায় দেখা দেয়। এটা অদ্ভুত বিষয়। তো যাই হোক, আজকের মতো আমরা এখান থেকে র্যাপ আপ করবো, কারণ এই বাসাটা নিয়ে আমাদের ইনভেস্টিগেশন আরো চলবে এবং ফাইনাল ইনভেস্টিগেশনে আমরা যদি মনে করি যে এখানে কিছু আছে, তাহলে রেজা ভাই সহ আমরা আরো একবার এই বাড়িটা ভিজিট করব। তখন যদি সম্ভব হয় লাইভে আপনাদের সাথে দেখানোর, তাহলে সেটা আমরা চেষ্টা করব। তো আজকের মতো র্যাপ আপ করছি। আজকের মতো আমি সুমন, সেই সাথে লোবান এবং আমাদের আজকের অতিথি সোহাগ, আজকে আমরা এই হন্টেড বাড়ি থেকে বিদায় নিচ্ছি।